হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল। সো আজকে পার্ট নাম্বার 13তে আমাদের দ্বিতীয় শ্রেণীর আমার বইটির প্রথম পুরস্কার স্বপন বুড়ো এই সেকশন থেকে স্টার্ট করব। এর আগের ভিডিওতে আমরা 584 নম্বর পেজ অবধি কমপ্লিট করেছিলাম, না না। নেক্সট কি বলছে দেখুন। বলছে রবীন্দ্রনাথ তার জীবনে প্রথম পুরস্কার পান তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। একটি গান রচনা করার জন্যে বাবা ছেলেকে এই পুরস্কার প্রদান করেন। এই গানটি একটি ঐতিহাসিক ব্যাপার। কে জানে এই পুরস্কারের প্রেরণা লাভ করে রবীন্দ্রনাথ পরবর্তীকালে নোবেল পুরস্কার পেয়েছিলেন কিনা। হ্যাঁ, বাবা যখন ছোটবেলায় একটা বাচ্চাকে, নিজের ছেলেকে বা মেয়েকে যখন এরকমভাবে উপহার দিয়ে যখন উৎসাহিত করছে কোনো একটা জিনিস লেখার জন্য, তাহলে তো একটা ন্যাচারালভাবে একটা বাচ্চার মধ্যে বা একটা সাধারণ মানুষের মধ্যে তো একটা জিনিস কাজ করবে যে না, আমি যখন এইটুকু করে যদি আমি এতটা এরকম পুরস্কার পেতে পারি আমার বাবার কাছ থেকে, হ্যাঁ, তাহলে তো আমি আরো ভালো লিখতে পারবো, তাই না? এটাই হচ্ছে একটা ন্যাচারাল একটা সাইকোলজি, বুঝলেন তো? তারপরে কি বলছে, আর আর যারা একটু হাই মেন্টালিটি লেভেলের বা একটু এডুকেটেড পার্সন হন কি না, তারা এরকম ভাবেই তাদের ছেলে মেয়েদেরকে বড় হতে সাহায্য করেন, বুঝলেন তো? যাই হোক, তারপরে কি বলছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে আমি একটি নাটিকা রচনা করে দিলাম। তোমরা 25শে বৈশাখ অভিনয় করতে পারবে। কি বলছে, চুঁচুড়োয়, হুম, না, চুঁচুড়োয় গঙ্গা তীরে একটি বাড়ির ছাদ। দূরে গঙ্গা দেখা যাচ্ছে। ছাদের রেলিং ছড়িয়ে কয়েকটি নারকেল গাছের মাথা আকাশে উঁচু হয়ে উঠেছে। ভোরবেলা আকাশে সবে সূর্য উঠেছে। নানা রকম পক্ষী, হুম, পাখালির ডাক শোনা যাচ্ছে। ভোরবেলার পরিবেশটা ভারী মধুর। কিশোর রবি আর তার জ্যোতি দাদা ছাদে পায়চারি করে বেড়াচ্ছেন। রবি: জানো জ্যোতি দাদা, চুঁচুড়োর এই গঙ্গার ধারের বাড়িতে এসে আমার কি যে ভালো লাগছে, তোমায় কি বলবো। মনে হচ্ছে সারা পৃথিবী যেন আমার কানে কানে গান হয়ে ধরা দিয়েছে। মাথায় মাথার ওপরকার আকাশটা অনেক নিচু হয়ে যেন আমার সঙ্গে মিতালি পাতায়, হুম, মিতালি পাতা মানে কি, বন্ধুত্ব করতে চাই। তারপরে কি বলছে, গঙ্গার ওপর দিয়ে যখন তখন পাল তোলা নৌকা চলে যায়। আমার মনে হয় যেন ওদের সঙ্গে নিরুদ্দেশ যাত্রা করি। তাদের সাথে চলে যেতে ইচ্ছা করে রবি ঠাকুরের। তারপর বলছে, আর এই যে সকালবেলা নাম না জানা পাখির সব ডেকে যাচ্ছে, আমার মনে হচ্ছে ওরা যেন সবাই আমার কানে নতুন সুর শুনিয়ে যাচ্ছে। কত সুর যে আমার হৃদয়ে বাসা বেঁধেছে, তোমায় কি বলবো জ্যোতি দাদা। কেবলই মনে হচ্ছে সারা জীবন আমি শুধু গান শুনিয়ে যাই। জ্যোতি: চুঁচুড়োর চুঁচুড়োয় এসে নতুন কোনো গান বাঁধলি রবি? তোর গানের সঙ্গে বাজাতে আমার খুব ভালো লাগে। রবি: হ্যাঁ জ্যোতি দাদা, সেই যে খাতাটা তৈরি করেছিলাম জোড়াসাঁকোতে, এখানে এসে গানে গানে একেবারে ভর্তি হয়ে গেছে। একটু নিরিবিলি জায়গায় খাতা পেন্সিল নিয়ে বসলেই নতুন ছন্দের নতুন সুরের গান তৈরি করে ফেলছি। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের, হ্যাঁ, বা রবি ঠাকুরের মেন্টালিটিটা এমন লেভেলে পৌঁছে গেছে, আশেপাশের পাখিদের কোলাহল শুনে, তারপরে গঙ্গার দৃশ্য, গঙ্গার উপর দিয়ে পাল চলে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য দেখে রবি ঠাকুরের মানে মন এতটাই আহ মুগ্ধ হয়ে গেছে যে তিনি যদি একটু আড়ালে একটু মানে কাগজ কলম নিয়ে বসেন, তাহলেই তাকে আর এফোর্ট করতে হচ্ছে না, এমনি তার হাত থেকে যেন কবিতাগুলো বেরিয়ে আসছে। আমায় শোনাবি নি সেই সব গান রবি? হ্যাঁ, নিশ্চয়ই। যেসব গানে সুর দিতে পারেনি
শুধু ছন্দটা মনকে দোলা দিয়েছে, সেগুলো তো তোমার কাছেই তুলে ধরবো। তুমি বাজাবে, আমি নতুন করে তাতে সুর যোগাবো। হ্যাঁ জ্যোতি, ঠিক আছে। আজ দুপুরবেলা তুই আমায় গানগুলো শোনাবি রবি। আমার পিয়ানো বাজিয়ে আমি পিয়ানো বাজিয়ে নতুন নতুন সুরের সৃষ্টি করব। তোর কথায় সুর জোগাতে আমার কিন্তু ভারী ভালো লাগে। এই যে দেখুন, এই যে পিয়ানো, পিয়ানো কি একটা সাধারণ পরিবারের কাছে থাকা মানে খুব স্বাভাবিক? একদমই নয়। তা আবার রবি ঠাকুরের সময়, তাই না? একদমই স্বাভাবিক নয়, তাই না? তো একটা ইকোনমিক কন্ডিশনটা অ্যাকচুয়ালি ভীষণ ম্যাটার করে একটা চাইল্ডের কি বলবো, গ্রোথ আর ডেভেলপমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, এই গ্রোথ আর ডেভেলপমেন্টের পার্থক্য কিরকম কিরকম কি হতে পারে, এটা নিয়ে কিন্তু কোশ্চেন করতেই পারে, তাই না? তো আপনারা জেনে রাখতে পারেন। তারপরে কি বলছে রবি, কাল গভীর রাত্রে আমার কি হয়েছিল জানো? জ্যোতি দাদা, জ্যোতি, কি হয়েছিল রে রবি? অনেক রাত্তিরে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হ্যাঁ, তখন সারা বাড়িতে কেউ জেগেনি। দূর থেকে গঙ্গার কুলকুল শুনি কুলুকুলু শুনি। আমার কানে যেন নতুন ছন্দ জাগিয়ে দিল। এপাশ ওপাশ করতে লাগলাম, ঘুম আর কিছুতে আসে না। ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে এলাম এই ছাদে। যদি একা একা তোর ভয় করলো না রবি? ভয়, ভয়ের কথা একবারও মনে হলো না জ্যোতি দাদা। অথচ তুমি জানো, জোড়াসাঁকোর বাড়িতে আমার কিরকম ভূতের ভয় ছিল জ্যোতি। তারপর রবি, তারপর অনেকক্ষণ ধরে গঙ্গার দিকে তাকিয়ে রইলাম। আকাশে চাঁদের আলো ভাঙা ভাঙা মেঘগুলো সেই ভাঙা ভাঙা মেঘগুলো সেই চাঁদের ওপর দিয়ে ভেসে বেড়াচ্ছে। দেখে দেখে আর চোখ ফেরাতে পারলাম না বা পারিনি। মনে হলো কত না বলা গান এসে আমার বুকে বাসা বেঁধেছে। এই গঙ্গায় স্রোতের মতো তারা মুক্তি পেতে চায়। নির্ঝরের স্বপ্ন ভঙ্গ হবে কবে? চাঁদের আলো গঙ্গার বুকে খেলা করে বেড়াতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম জ্যোতি। সারা রাত ঘুমোলি না রবি? শুধু গঙ্গায় জল আর চাঁদের লুকোচুরি খেলা দেখলি রবি? একটা রাত নয়, একটা রাত না ঘুমোলে কি হয় জ্যোতি দাদা? কিন্তু তার বদলে আমি কি পেয়েছি জানো? কি রে রবি? রবি, ভোরবেলা একটা সুন্দর গান আমার মনে ধরা দিয়েছে। হুম জ্যোতি, সত্যি সেই গানের প্রথম লাইনটি আমি বলবি নে? কেন বলবো না জ্যোতি দাদা। প্রথম লাইনটা হচ্ছে, নয়ন তোমায় পাই না দেখিতে, রয়েছে নয়নে নয়নে, রয়েছ নয়নে নয়নে। হুম বলছি কি, নয়ন তোমায় পাই না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। তুমি চোখের ভেতরেই রয়েছো, কিন্তু চোখ তোমায় দেখতে পায় না। হুম তারপরে জ্যোতি উৎসাহিত হয়ে, বাহ, চমৎকার! কথাটা তো নয়ন তোমায় পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, এমন সুন্দর কথাটিকে হারিয়ে দিতে পারি না। আমি এক্ষুনি হারমোনিয়াম নিয়ে আসি, তুই গাইবি, আমি ধীরে ধীরে সুর তুলে নেব। রবি, খুব ভালো কথা বলেছ জ্যোতি দাদা। হারমোনিয়াম নিয়ে এসো, আমি গাইবো। জ্যোতি হারমোনিয়াম নিয়ে এলো। ওরা দুজনে ছাদের উপর বসলো। রবি গান ধরলো। গান, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমারে পায় না জানিতে, হৃদয়ে রয়েছ গোপনে। এত সুন্দর একটা রোম্যান্টিক লাইন। যাই হোক, তারপর কি বলছে, বাহ, সুন্দর হয়েছে, যেমন কথা তেমনি সুর। নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ
নয়নে নয়নে হৃদয় তোমারে পাই না জানিতে, হৃদয়ে রয়েছে গোপনে। সত্যি জ্যোতি দাদা? জিজ্ঞাসা করছে যে সত্যি জ্যোতি দাদা? আজ সারাদিন ধরে এই গান আমার মনে গুনগুন করে ভ্রমরের মতো গুঞ্জন করে ফিরছে। জ্যোতি আনন্দের রবিকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, তারপরে কি বলছে? আমারও রবি, আমারও। গানখানি গাইল। খানিকক্ষণ, সরি, ক্ষণিক বিরাম। পর্দা নেমে এলো। আবার যখন, হ্যাঁ, যবনিকা উঠে গেল, দেখা গেল সেই ছাদ। আকাশে চাঁদ উঠেছে। দুজন চাকরের প্রবেশ। ঈশ্বর! জানিস শ্যামচাঁদ, রোজ সন্ধ্যাবেলা কর্তামশাই এখানে ভগবানকে ডাকেন, তাই তাড়াতাড়ি মাদুর বিছিয়ে দিতে এলাম। দ্বিতীয় ভূত নয়, ভৃত্য, ভৃত্য মানে চাকর। আমায় আর কি করতে হবে ঈশ্বরদা? ঈশ্বর: ধূপ ধুনো দিবি। হুম। রেকাবিতে করে ফুল এনে রাখবি। রেকাবি মানে হচ্ছে ঝুড়ি টাইপের। কর্তামশাই ফুল খুব ভালোবাসেন। নিচের বাগানে অনেক ফুল ফুটে আছে, ফুলের তো আর অভাব নেই। ওরা দুজনে ধূপ জেলে মাদুর বিছিয়ে ভিকারিতে ফুল রেখে চলে গেল। একটু বাদেই তানপুরা হাতে শ্রীকণ্ঠবাবুর প্রবেশ। শ্রীকণ্ঠ: তাই তো, কর্তামশাই এখানে ছাদে আসেননি, এখনো ছাদে আসেননি। দেখতে পাচ্ছি নিচে। রবিকেও খুঁজে পেলাম না। খাসা গলা হয়েছে ওর। রবি যদি গান শিখে একদিন ওস্তাদ বনে যেতে পারবে। মাদুরে বসে তানপুরা নিয়ে নিজেই গান ধরলেন। কি আর করি, আপন মনে নিজেই গলা সাধি। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, সে কে সহায় ভব অন্ধকারে। তুমি বিনা কে প্রভু সংকট নিবারে, কে সহায় ভব অন্ধকারে। মানে তুমি ছাড়া আমাদের সংকটটা, মানে সংকট থেকে কে বাঁচাবে? এই যে অন্ধকারের মধ্যে আমরা যে রয়েছি, সেখান থেকে আমাদের কে বাঁচাবে বা কে সহায় হবে আমাদের, আমাদেরকে সাহায্য করবে তুমি যদি সাহায্য না করো, তাই না? তারপরে কি বলছে? এমন সময় মহর্ষি দেবেন্দ্রনাথ এসে ছাদে প্রবেশ করলেন। ওর পাশে মাদুরে এসে বসলেন। শ্রীকণ্ঠ: এই যে কর্তামশাই, আপনি এসে গেছেন। আজকাল রবি কি চমৎকার গান বাজছে, আর এই বয়সে ওর গলাও হয়েছে ভারী মিষ্টি। হুম। মাঘোৎসবের জন্যে আজ সকালে একটি গান যা লিখেছে, শুনলে আপনিও খুশি হবেন। মহর্ষি: তাই নাকি শ্রীকণ্ঠবাবু? আমি তো কিছু খবর রাখিনি। আচ্ছা, আমি ঈশ্বরকে দিয়ে ওকে ডেকে পাঠাচ্ছি। ঈশ্বর: ও ঈশ্বর! ঈশ্বরের প্রবেশ। আজ্ঞে কর্তামশাই। মহর্ষি: রবি কি একবারে নিচে থেকে ডেকে নিয়ে এসো, বলো আমি ডেকেছি। যে আজ্ঞে কর্তামশাই। ঈশ্বরের প্রস্থান ও রবিকে নিয়ে প্রবেশ। মহর্ষি: এই যে রবি, শ্রীকণ্ঠবাবুর কাছে শুনলাম তুমি নাকি গান রচনা করেছ। হুম। আমার উপাসনার আগে একটা শোনাও তো। রবি মাদুরে বসে, হুম, সকালবেলার গানটা শোনালেন। মহর্ষি মহর্ষির দিকে তাকিয়ে দেখলে তার মুদ্রিত দুই চোখ দিয়ে আনন্দাশ্রু ঝরে পড়ছে। আনন্দাশ্রু মানে কি? আনন্দে যেটা চোখ থেকে জল পড়ে, সেটাই আনন্দাশ্রু। যাই হোক, কারো মুখে কোনো কথা নেই, শুধু শ্রীকণ্ঠবাবু অতি আনন্দে মাথা দোলাচ্ছেন। একটু বাদে মহর্ষি সেই নিস্তব্ধতা ভঙ্গ করলেন। মহর্ষি: শোনো রবি, তোমার গান শুনে আমি মুগ্ধ হয়েছি। দেশের রাজা যদি দেশের ভাষা জানতো ও সাহিত্যের আদর বুঝতো, তবে কবিকে যে পুরস্কার দিত
হ্যাঁ, রাজার দিক থেকে যখন কোনো সম্ভাবনা নেই, তখন আমাকেই যে সে কাজ করতে হচ্ছে, এই নাও কবি তোমার পুরস্কার। পকেট থেকে বের করে একটা 500 টাকার চেক রবির হাতে দিলেন। হ্যাঁ, রবি তার পিতৃদেবের পদগুলি গ্রহণ করলো, পদধূলি গ্রহণ করলো। এবার ভাবুন, সেই যুগে রবীন্দ্রনাথ ঠাকুর একটা বাচ্চাকে, রবীন্দ্রনাথকে তার বাবা দেবেন্দ্রনাথ ঠাকুর 500 টাকার চেক দিচ্ছেন সে সময়। তাহলে আপনি মানে ভাবতে পারেন যে একটা সাধারণ মানুষ আর ওই যে জোড়াসাঁকোর যে ঠাকুর পরিবার, তাদের মধ্যে কতটা গ্যাপ আছে। সেই সময় 500 টাকার একটা চেক, ভাবা যায়? যাই হোক, তো এই হচ্ছে একটা সুন্দর গান। যাই হোক, তো রবীন্দ্রনাথ ঠাকুর শুধু এনভায়রনমেন্ট যে পেয়েছেন তা নয়, এনভায়রনমেন্ট তো পেয়েইছেন, তার সাথে তার জেনেটিক যে ক্যারেক্টারগুলো, তার বাবা মার কাছ থেকে পাওয়া এত সুন্দর ক্যারেক্টারগুলো তিনি এত সুন্দর ইউটিলাইজ করে এত বড় মাপের আমাদের বিশ্বকবি রূপে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। এটা কিন্তু সকলে করতে পারে না, তা না? শুধু এনভায়রনমেন্ট পেলেই হয় না, সেটাকে ইউটিলাইজ করতে জানতে হয়। এবার এই আমাদের যে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি সেকশন আছে, সেখান থেকে কিন্তু আমি বলছি, আপনারা যদি বলেন তাহলে আমি অবশ্যই ভিডিও নিয়ে আসবো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের উপরে। সুন্দর একটা টপিক। ডেফিনেশন জিজ্ঞাসা করতেই পারে, সংজ্ঞা কি, পার্থক্যটাই বা কি, এগুলো জিজ্ঞাসা করতেই পারে, তাই না? জেনে রাখা ভালো। যাই হোক, আজকে আমরা এই কবিতাটা নিয়েই শুধু, সরি, গল্পটা নিয়ে বা নাটক, এটাকে নাটকের মতো করে উপস্থাপন করেছেন আর কি। কে উপস্থাপন করেছেন আমরা একবার দেখে নেব। উপস্থাপন করেছেন হচ্ছে স্বপন বুড়ো। হুম, প্রথম পুরস্কার, রবি ঠাকুরের প্রথম পুরস্কার। তো যাই হোক, আজকে আমরা এই অবধি আলোচনা করলাম, ঠিক আছে? নেক্সট ভিডিওতে আমরা এই যে লিসন অ্যান্ড সে আছে, আই অ্যাম আ মিউজিক ম্যান, এখান থেকে আমরা স্টার্ট করবো। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ডেমো অলরেডি দেওয়া রয়েছে, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। ঠিক আছে? সকলকে অল দ্য বেস্ট।